সঙ্গে থাকার জন্য অনেক অনেক অভিনন্দন। সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছি হঠাৎ মৃত্যু কেন হয় এই শিরোনামে। ডক্টর মধুরিমা সাহা এবং ডক্টর দেবাশিস সাহা দুজনেই ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিশেষজ্ঞ, দুজনেই বারডেম হাসপাতালে কর্মরত, দুজনেই সহকারী অধ্যাপক, এবং আগেও বলেছি ব্যক্তি জীবনে তারা পরস্পরের জীবনের সম অংশীদার। আমরা আবারও আলোচনায় ফিরে যাচ্ছি। তো সুপ্রিয় দর্শক, আবারও আপনাদের জানিয়ে দিচ্ছি যে এই আলোচনায় কিন্তু পর্দায় দেখানো নম্বরে টেলিফোন করে আপনারাও যুক্ত থাকতে পারেন। ডক্টর দেবাশিস সাহা, হঠাৎ মৃত্যুর জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ কারা বা রিস্ক কাদের বেশি? হ্যাঁ, হঠাৎ মৃত্যুর জন্য কিছু মানুষ ঝুঁকিপূর্ণ অন্যদের তুলনায়। যাদের অ্যালকোহল কনজাম্পশন বা মানে মদ্যপানের অভ্যাস রয়েছে, যারা ধূমপান করেন, অতিরিক্ত ধূমপান করেন, যাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম বা শারীরিক কাজকর্ম কম করেন, শুয়ে বসে দিনপার করেন, যারা মরবিড অবিস, অনেক বেশি মোটা, রাইট, যাদের ব্লাড প্রেশার বা ব্লাড সুগার বা যে কোনো ধরনের ক্রনিক ডিজিজ কন্ট্রোলের মধ্যে রাখে না, যেমন হতে পারে কিডনি ডিজিজ বা লিভার ডিজিজ, এগুলো। আর কিছু কিছু ফ্যামিলিতে এরকম সাডেন ডেথ দেখা যায় বা আকস্মিক মৃত্যু। সেই ফ্যামিলির যারা ডিসেন্ডেন্ট বা যে ফ্যামিলি যারা অন্তর্ভুক্ত, তাদেরও এই আকস্মিক মৃত্যুর ঝুঁকি থাকে। তো আবার কিছু মানুষ এখন দেখা যায় যে সাবস্টেন্স ইউজ করে, মানে আমি বলতে চাচ্ছি নেশা করে। হ্যাঁ, তো নেশা জাতীয় দ্রব্যের কিন্তু আকস্মিক মৃত্যু ঝুঁকি বাড়ায়। আচ্ছা, সেক্ষেত্রে কি আপনি বলবেন যাদের পরিবারে হঠাৎ আকস্মিক মৃত্যু ঘটনা রয়েছে, অথবা যারা এই জাতীয় অর্থাৎ ব্লাড প্রেশার, উচ্চ ডায়াবেটিস বা নেশা বা অ্যালকোহল ইত্যাদির সাথে যুক্ত, তাদের ক্ষেত্রে কি আপনি নিয়মিত বাৎসরিক কোনো পরীক্ষার উপদেশ দেবেন? অবশ্যই। এটা রোগী ভেদে একটু আলাদা হতে পারে। যেমন কোনো ফ্যামিলিতে যদি হার্ট রিলেটেড কারণে মৃত্যু ঝুঁকি থাকে, আকস্মিক মৃত্যু ঝুঁকি থাকে, তো সেই পরিবারের সদস্যদের আমরা নিয়মিতভাবে হার্টের চেক আপগুলো করতে বলি। ইকোকার্ডিওগ্রাম বা ইটিটি, ইসিজি, এগুলো মানে একটা নির্দিষ্ট বিরতি পরপর করতে বলা হয়, যে তাদের কন্ডিশনটা কেমন থাকে। আর যাদের ক্রনিক দীর্ঘমেয়াদী রোগ রয়েছে, যেমন কিডনি বা লিভার বা ডায়াবেটিস, প্রেশার, তাদেরকে তো নিয়মিত ফলোআপে থাকতেই হবে, এবং তাদের নিয়মিত কিছু ল্যাবরেটরি পরীক্ষার মাধ্যমে দেখে নিতে হবে যে তাদের ডিজিজের প্রোগ্রেশনটা মানে কোন দিকে যাচ্ছে আর কি। এটা করা উচিত। রেগুলারলি। ধন্যবাদ আপনাকে। ডক্টর মধুরিমা, বিরতির আগে আপনার সাথে যে বিষয়টি আলাপ করেছিলাম, একটি নারীর রক্ত শূন্যতা, কেন সে হঠাৎ আকস্মিক মৃত্যুর শিকার হবে? একই সাথে কোনো মানুষ যদি দীর্ঘকাল অপুষ্টির শিকার হয়, তার ক্ষেত্রেও হঠাৎ মৃত্যুর সম্ভাবনা কেমন? এই দুটো বিষয় একটু বলবেন। খুবই ভালো প্রশ্ন স্যার। আসলে আমাদের দেশের বেশিরভাগ মেয়েরা যারা প্রত্যন্ত অঞ্চলে থাকেন, যারা চিকিৎসা সুবিধা থেকে অনেক সময় বঞ্চিত থাকেন, আমরা অনেক সময় পারিবারিক সংস্কারের কারণে আসলে পারিবারিক সংস্কারের কারণেই বেশিরভাগ মেয়েরা ওইসব অঞ্চলে চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত থাকেন। তাদের আমরা যেটা দেখি যে হচ্ছে অনেক সময় আমাদের দেশের মেয়েরা রেগুলার যে ফলো আপ বা যে কোনো অসুখে বা যে কোনো অসুবিধায় ভুগলে যে ডিরেক্টলি ডক্টরের কাছে যাওয়ার সাথে সাথে বা কারো কাছে জিনিসটা এক্সপ্রেস করা যে আমার শরীরটা খারাপ লাগছে, এটা অনেক মেয়েরাই করতে পারে না। এবং দেখা যায় কি, এতে করে তারা একটা দীর্ঘমেয়াদী সমস্যায় ভুগে থাকেন। এতে করে তাদের হার্ট, কিডনি বা লিভার নানা ধরনের জটিলতায় দীর্ঘদিন ভুগতে অনেক সময় হয় যে আমরা দেখি যে মেয়েদের গর্ভকালীন সময়ের পরে বা গর্ভকালীন সময় ছাড়াও হার্টের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে থাকে। এর মধ্যে সবচেয়ে লাইফ থ্রেটানিং হচ্ছে কার্ডিওমায়োপ্যাথি বলি আমরা, যে হার্টের মাংসপেশিগুলো দুর্বল হয়ে পড়ে, এবং ওই সময়ে মেয়েদের বিভিন্ন ধরনের সাডেন অ্যারিথমিয়া, যেটা অনিয়ন্ত্রিত বা অনিয়মিত হৃদস্পন্দন হতে থাকে, এবং ওই সময়ে যে কোনো সময় মেয়েটার হার্ট বন্ধ হয়ে যেতে পারে।
এছাড়াও আমরা অনেক সময় দেখেছি শরীরে বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট বা আমরা এটাকে বলি যে বিভিন্ন ধরনের ভিটামিন, খনিজ পদার্থ। ভিটামিন, খনিজ পদার্থ এগুলোর অভাব দেখা দেয় শরীরে, এবং এ কারণেও শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ খুব সহজেই অচল হয়ে পড়ে, এবং এটা যদি দীর্ঘমেয়াদী হয় তাহলে এই জিনিসটা আরও এগিয়ে আসে, কাছাকাছি চলে আসে। এই জন্য বিভিন্ন ধরনের রোগ ব্যাধি দীর্ঘদিন ধরে বাসা বাঁধতে বাঁধতে এক সময়ে যখন এটা এক্সট্রিম পর্যায়ে চলে যায়, তখনই আসলে এই ধরনের মেয়েরা বা এ ধরনের মহিলারা মৃত্যু ঝুঁকিতে পড়ে যান। হঠাৎ মৃত্যু ঝুঁকিতে হঠাৎ পড়ে মৃত্যু যায়। ঝুঁকিতে পড়ে ডক্টর দেবাশিস, আমরা ধূমপান কথাটা অনেকবার বলি, কিন্তু ধোঁয়াবিহীন তামাক যেটা, অর্থাৎ সাদা পাতা, তামাক পাতা, জর্দা, গুল ব্যবহার করে, তাদের ক্ষেত্রেও কি এরকম আকস্মিক মৃত্যুর, হঠাৎ মৃত্যুর সব সম্ভাবনা বেড়ে ধরনের যায়? তামাক পদার্থ মৃত্যু ঝুঁকি, আকস্মিক মৃত্যু ঝুঁকি বাড়ায়। অন্যথায় একটু কথা আমি বলতে চাই যে সাদা পাতা বা তামাক পাতা এগুলো মুখে ক্যান্সারের ঝুঁকিও বাড়ায়। আচ্ছা, একই ক্যান্সারের সঙ্গে ঝুঁকিও বাড়ে। একই সঙ্গে। আচ্ছা, অনেক ক্ষেত্রে আমরা দেখি যে পরিবারের কর্তা বাড়ির ভেতর, ঘরের ভেতর ধূমপান করছে, তার সন্তানেরা, তার স্ত্রী আশেপাশে রয়েছে, তারা ধূমপান করছে না। এই যে পরিবারের কর্তা বা কেউ একজন ধূমপান করছে, এর কারণে ওই পরিবারের অন্যেরা কি ঝুঁকিতে পড়তে পারে? হ্যাঁ, অবশ্যই ঝুঁকিতে পড়তে পারে। যে ধূমপান করছে পরিবারের কর্তা, সে অ্যাক্টিভ স্মোকিং করছে, কিন্তু অন্যরা, যে বাচ্চারা বা তার পরিবারের যে অন্যান্য সদস্য পাশে আছেন, তারাও কিন্তু প্যাসিভ স্মোকিংয়ের একটা শিকার পরোক্ষ হচ্ছে, ধূমপানের পরোক্ষ শিকার ধূমপানের হচ্ছে। হ্যাঁ। এই পরোক্ষ ধূমপানের জন্যই এই একই পরিমাণ মৃত্যু ঝুঁকি বা আকস্মিক মৃত্যু ঝুঁকি সেই পরিবারের অন্য সদস্যদেরও বেড়ে যেতে পারে। অর্থাৎ ওই মানুষটি নিজে ধূমপান করে নিজের যে ক্ষতি ক্ষতি করছে, করছে, পরিবারেরও একই একই পরিমাণ রকম ক্ষতি করছে। আচ্ছা, গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে ধূমপানের কোনো নেতিবাচক প্রভাব পড়ে কি? অবশ্যই স্যার, গর্ভবতী মহিলা যদি নিজে স্মোকিং করেন, যেটাকে আমরা অ্যাক্টিভ স্মোকিং বলে থাকি, অথবা পরোক্ষভাবে স্মোকিং, যেটা প্যাসিভ স্মোকিং বলা হয়, দুটোই গর্ভবতী মহিলার জন্য এবং মহিলার যে গর্ভে যে বাচ্চা আছে তার জন্য সমানভাবে ক্ষতিকর। এটা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে গর্ভবতী মহিলাকে এবং বাচ্চাকে। আচ্ছা, গর্ভবতী মহিলার হঠাৎ মৃত্যুর কোনো ঘটনা, আকস্মিক মৃত্যুর কোনো ঘটনা ঘটতে পারে? হ্যাঁ স্যার, এটা খুবই রিলেভেন্ট এবং বর্তমান সময়ে আমরা খুবই বেশি দেখছি, কারণ আমাদের দেশের বেশিরভাগ মানুষ বা আমাদের দেশের বেশিরভাগ মহিলারাই অনেক সময় গর্ভকালীন সময়ের আগেই বিভিন্ন ধরনের মৃত্যু ঝুঁকি, একটু আগেই আমরা দেখেছিলাম যে ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি, যেখানে মানুষজন কম কাজ করে বা ওভারওয়েট, স্বাস্থ্য বেশি থাকে, বা অ্যাক্টিভ বা প্যাসিভ স্মোকিংয়ের শিকার হন, দীর্ঘদিন ধরে ক্রনিক ডিজিজে আগে থেকেই ভুগতে থাকেন, এসব মহিলারা গর্ভকালীন সময়েও এসব মায়েরা ঝুঁকিতে পড়ে যান। এবং গর্ভকালীন সময়ে তখন মায়েদের জন্য বিভিন্ন হরমোনের কারণে এই ধরনের যে রোগগুলি হওয়ার প্রবণতা আরও বেড়ে যায়। এবং দেখা যায় যে বিভিন্ন কারণে মেয়েদের তখন স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়, তারপরে হার্টের বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে, এবং অনেক সময় উচ্চ রক্তচাপ দেখা যায়। এবং অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ যদি গর্ভকালীন সময়ে থাকে, এটা গর্ভকালীন সময়ে যে কোনো সময়ে মায়ের ক্ষতি করতে পারে। ইভেন ডেলিভারি হয়ে গেলে বা ডেলিভারি যখন হচ্ছে সেই সময়েও এটা মায়ের বিভিন্ন ধরনের রোগে পরিণত হতে পারে, যেমন এক্লাম্পসিয়া, এবং এটা থেকে ব্রেইনের রক্তক্ষরণ হতে পারে। গর্ভকালীন খিঁচুনি হতে পারে, ব্রেইনের রক্তক্ষরণ হতে পারে, এসব কারণেও মা মৃত্যু ঝুঁকিতে পড়ে যেতে পারেন। অনেক ধন্যবাদ ডক্টর দেবাশিস। আমরা এক ধরনের মৃত্যু দেখি যে একজন মানুষ অসুস্থ, বিছানায় শুয়ে আছেন, অর্থাৎ ধরা গেল যে ব্রেন স্ট্রোক করে সে অর্ধেক তার পক্ষাঘাতগ্রস্ত বা প্যারালাইসিস হয়ে গিয়েছে, এমনিতে কোনো অসুবিধা নাই, কিন্তু তিনি খেতে গিয়ে অথবা পানি খেতে গিয়ে বা কোনো কিছু খেতে গিয়ে হঠাৎ করে কাশতে কাশতে মৃত্যুর মুখে ঢলে পড়ল। এই যে হঠাৎ বা আকস্মিক মৃত্যু, এটা কেন হয়? এটা হয় দুই তিনটা কারণ থাকতে পারে।
এক হচ্ছে যে যে পক্ষাঘাতগ্রস্ত রোগী যেমন হাত এবং পা পক্ষাঘাতগ্রস্ত, এটা আমরা সহজেই বুঝতে পারি। যেমন আমাদের যে বিভিন্ন ধরনের শ্বাসযন্ত্র বা খাদ্যনালী যে মাসেলগুলো আছে সেগুলো কিছু উইক থাকে, তাদের যে কাফ রিফ্লেক্স সেভাবে থাকে না। তো দেখা যায় একটা হচ্ছে চোকিং হয়ে খাদ্যটা যদি শ্বাসনালীতে চলে যায়, চোকিং হয়ে মারা যেতে পারে, যেহেতু তার কাফিং রিফ্লেক্সটা সেভাবে থাকে না। আর আরেকটা হচ্ছে যে অ্যাসপিরেশন হয়ে যায়, মানে এই আমরা যে খাদ্য তাকে খাওয়াই সে ফুড ম্যাটেরিয়ালটা খাদ্যনালীতে না গিয়ে শ্বাসনালীর মাধ্যমে যদি লাংসে চলে যায়, তখন সেটা থেকে অক্সিজেন স্বল্পতা হয়ে পেশেন্ট মারা যেতে পারে। তো সেই জন্য এই যারা পক্ষাঘাতগ্রস্ত রোগী তাদেরকে খাওয়ানোর সময় বিশেষ সতর্কতা অবলম্বন করতে হয়। সেই সতর্কতা কেমন হওয়া উচিত? সেই কথা হচ্ছে যে যখন তাকে খাওয়ানো হবে তাকে উঠিয়ে বসিয়ে খাওয়াতে হবে, শুয়ে খাওয়ানো যাবে না, কখনোই শুয়ে খাওয়ানো যাবে না। সে যদি ঘুমন্ত অবস্থায় থাকে বা পুরোপুরি সজাগ না হয় তখন তাকে খাওয়ানোর চেষ্টা করা যাবে না। সে খাওয়ানোর সময় কোনো রকম যদি কাশি দেয় তাহলে তখনই খাওয়াটার সাথে সাথে স্টপ করে দিতে হবে। আচ্ছা, কাশি দেওয়া অবস্থায় যদি আরও খাওয়ানোর চেষ্টা করা হয় তাহলে সেটা শ্বাসনালীতে গিয়ে এই মৃত্যু ঝুঁকিটা খুব দ্রুত বাড়িয়ে দিতে পারে। আবার খাওয়ানোর পরেও আরও আমরা বলি যে কমপক্ষে 15 থেকে 30 মিনিট বসিয়ে রাখতে হবে, যাতে করে এটা সম্পূর্ণভাবে মানে খাওয়ার পর শোয়ানো যাবে না। আপনাকে ধন্যবাদ। ডক্টর মধুরিমা, এই প্রসঙ্গে আরেকটা প্রশ্ন আপনাকে আমি করছি। একজন সুস্থ মানুষ সে ইচ্ছে করে শুয়ে শুয়ে তরল খাবার বা পানি খায়, এতে কি যেমনটি ডক্টর দেবাশিস সাহা বললেন যে তার ফুসফুসে এরকম পানি বা খাবার ঢুকে গিয়ে মৃত্যুর মতো ঘটনা কি ঘটতে পারে? স্যার, আসলে একটা মানুষ যখন কনশাস থাকে তখন এ ধরনের ঘটনা খুব কমই ঘটার কথা। তারপরেও শুয়ে খেলে তখন আমাদের সম্পূর্ণ কন্ট্রোলটা থাকে না, তখন এ ধরনের ঘটনা ঘটতে পারে। এটাকে আমরা অনেক সময় চকিং বলে থাকি। যে এতে করে কি হয় যে আমাদের শ্বাসনালীর জাস্ট উপরে খাবারটা জমে, বা তরল খাবার বা হচ্ছে শক্ত খাবার যেটাই হোক, এটা জমে তখন এক ধরনের রিফ্লেক্স তৈরি হয় এবং ওই সময়ে সাডেন আমাদের শ্বাসনালীটা বন্ধ হয়ে যায়। এটা প্রোটেক্টিভ মেকানিজম আমাদের বডির, এবং সে কারণে মানুষ সহজেই শরীরে অক্সিজেন শূন্য হয়ে পড়ে এবং অনেক সময় সাডেন মারাও যায় মানুষ। এবং অনেক সময় আমরা দেখি যে এটা থেকে যদি হঠাৎ করে উনি উঠে বসে যান এবং প্রতিনিয়ত কাশি দিতে থাকেন, কাশি দিতে দিতে যদি খাবারটা বের হয়ে যায় তাহলে কিন্তু সেই রোগী বেঁচে যেতে পারেন। কিন্তু যদি এই সময়টা উনি না পান বা নিজেকে কন্ট্রোল করে উঠতে না পারেন, তখন কিন্তু মানুষ সাথে সাথে মৃত্যুর কোলে ঝুঁকে পড়তে পারেন। আচ্ছা, তার মানে সুস্থ হোক অসুস্থ হোক কাউকেই শুইয়ে খাওয়ানো উচিত নয়। আপনিও একমত? জি, ধন্যবাদ। এর বাইরে হঠাৎ মৃত্যুর আর কোন প্রসঙ্গে আপনি আমাদেরকে বলতে চান? আসলে হঠাৎ মৃত্যু আমাদের জন্য কাম্য নয়। তো আমরা যেটা বলি যে সবসময় যে হঠাৎ মৃত্যুকে আমরা যদি প্রতিরোধ করতে চাই তাহলে আমরা যে কারণগুলো সম্বন্ধে আলোচনা করলাম, উচ্চ ঝুঁকিগুলো সম্বন্ধে আলোচনা করলাম, এতে করে কিছু জিনিস আমরা অনেক সময় প্রিভেন্ট করতে পারি। যেমন আমরা যদি একটা জিনিস আলোচনা করি, যেমন যারা সাধারণ অ্যালার্জি, খাবারে অ্যালার্জি থাকে বা হচ্ছে যে কোনো বিশেষ বস্তুতে অ্যালার্জি থাকে, তো অনেক সময় আমরা বলি যে অ্যানাফাইল্যাক্সিস, যে সাডেন বডি ফুলে যায়, শ্বাসনালী, তখন মানুষ শ্বাস নিতে পারে না, শ্বাসনালী বন্ধ হয়ে যায়, এর প্রতিশ্রুতিতে হার্ট বন্ধ হয়ে যায় এবং মানুষ মারা যায়। এটাকে খুব সহজেই আমরা প্রতিরোধ করতে পারি যে আমরা অ্যালার্জিজনিত খাবারগুলি খাবো না, এবং এক ধরনের এপিনেফ্রিন অটো ইনজেক্টর পাওয়া যায় যেটা বাইরের দেশে অ্যাভেলেবেল, আমাদের দেশেও কিছু কিছু সেক্টরে আছে। আমরা যদি সবসময় প্রতিনিয়ত সঙ্গে রাখি এবং ব্যবহার বিধিটা জানি তাহলে আমরা এটা প্রতিরোধ করতে পারি। ধন্যবাদ আপনাকে। একজন দর্শক আছেন আমাদের সাথে। সুপ্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? আমি ঢাকা চিড়িয়াখানা থেকে বলতেছি। আমার নাম সুমনা। জি হ্যাঁ, বলুন। আমার বয়স 35 মতো হবে। হ্যাঁ। আমার হঠাৎ করে কিছুদিন আগে বুকে একটু নাড়া দিত, একটু কাশি হয়েছিল। কাশির মাধ্যমে বুকে একটু নাড়া দিত। তারপর কিছুদিন পরে আবার বুকে একটু ব্যথা দেখা দিচ্ছে। আচ্ছা। এই ব্যথাটাতে বুকের নিচে যায়, আবার পিঠে, ওই বাম পাশে পিঠে যায়। জি। এরকম চলতেছে। আবার ব্যথাটা
থাকে না, হ্যাঁ, ওই নাড়াটা হঠাৎ করে ওই বুকের মাঝখানে নাড়াটা। আবার আমার একটা কিরকম সমস্যা ছিল, পূর্বে আমার ডান কিডনিতে একটা সিস্ট আছিল। আচ্ছা, আমি আবার বছর 2টা বছর এটা পরীক্ষা করি না, যাই না ডাক্তার। তার মানে এই যে সমস্যাটা আপনার জন্য কতটা ঝুঁকিপূর্ণ, তাই তো? হ্যাঁ হ্যাঁ, জি, এইটাই। আপনি থাকুন আমাদের সঙ্গে। সুপ্রিয় দর্শক, আমরা এই প্রশ্নের জবাব দেব একটি বিরতির থেকে ফিরে এসে। সে পর্যন্ত অপেক্ষা করুন, থাকুন। সবাইকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমরা প্রত্যেকেই জানি মানুষ সহ প্রতিটি প্রাণীকে যেমন জন্মগ্রহণ করে তেমনি মৃত্যু বরণ করে। কবি বলেছেন, জন্মিলে মরিতে হইবে, অমরকে কোথা রবে। কিন্তু কখনো কখনো একজন মানুষের মৃত্যু কোনো পূর্ব লক্ষণ ব্যতিরেকেই হয়ে থাকে, তাকে আমরা বলি হঠাৎ মৃত্যু, ইংরেজিতে বলা হয় সাডেন ডেথ। এবং সুপ্রিয় দর্শক, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হঠাৎ মৃত্যু কেন হয়। দুজন ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিশেষজ্ঞ, দুজনেই সহকারী অধ্যাপক, দুজনেই বারডেম হাসপাতালে কর্মরত এবং ব্যক্তি জীবনে দুজনে পরস্পরের জীবনের সমভাগীদার, অংশীদার। আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি, ডক্টর মধুরিমা সাহা এবং ডক্টর দেবাশিস সাহা। আপনাদেরকে দুজনকে সুস্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমাদের এই অনুষ্ঠানে আপনারাও কিন্তু যুক্ত থাকতে পারেন। পর্দায় দেখানো নম্বরে ফোন করে অথবা ফেসবুক লাইভে গিয়ে অথবা জুম আইডি ব্যবহার করে আমাদের অতিথিদ্বয়কে প্রশ্ন করতে পারেন অথবা কোনো সমস্যা তুলে ধরতে পারেন। আমাদের অতিথিদ্বয় সানন্দে আপনাদের প্রশ্নের জবাব দেবে এবং সমস্যা সমাধানের পথ দেখাবে। ডক্টর মধুরিমা সাহা, প্রথম প্রশ্ন আমরা প্রথম জানতে চাই আপনার কাছে, মৃত্যু কাকে বলে? ধন্যবাদ স্যার। মৃত্যু আসলে সকলের জীবনের জন্য অবধারিত। অনেক সময় আমরা বলেই থাকি এটা জন্মিলে মরিতে হইবেই। আসলে মৃত্যু এমন একটা জিনিস যেখানে আমাদের হৃদযন্ত্রের ক্রিয়া এবং শ্বাসযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়। এর ফলে শরীরের প্রত্যেকটি অঙ্গ অচল হয়ে পড়ে। আমাদের শরীরে যে নর্মাল কাজকর্ম সব বন্ধ হয়ে যায়। মানুষের ব্রেন কাজ করে না, হার্ট কাজ করে না, কিডনি কাজ করে না, প্রত্যেকটি অঙ্গ বিকল হয়ে পড়ে এবং স্থবির হয়ে যায়। এটার নামই মৃত্যু। এটাই মৃত্যু। ডক্টর দেবাশিস সাহা, আপনি কিছু যোগ করবেন কি? না, সে একত্রে সম্পূর্ণভাবেই মৃত্যুকে সংজ্ঞায়িত করেছে। আসলে জীবনের সমস্ত জৈবিক ক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার মানেই হচ্ছে মৃত্যু। জীবন তো আসলে শরীর তো একক কিছু না, অনেকগুলো কোষের সমষ্টি। তার মানে প্রত্যেকটি কোষেরই কার্যকারিতা নষ্ট হয়ে যায়, বন্ধ হয়ে যায়, তাই তো? জি। তাহলে হঠাৎ মৃত্যু কেন হয়? আসলে হঠাৎ মৃত্যু এই জিনিসটা আসলে আমরা যেটা বলে থাকি যে আকস্মিক মৃত্যু। আকস্মিক মৃত্যু যেটা আমরা এক্সপেক্ট করি না, আনএক্সপেক্টেড ডেথ, ডিউ টু এনি অপ্রত্যাশিত, ডিউ টু এনি ন্যাচারাল কজ। সাধারণ কারণে যে মৃত্যুগুলো হয়, যেই মৃত্যুটা অ্যাকচুয়ালি সংজ্ঞায়িত করা যায় না, ব্যাখ্যা করা যায় না যে এই লোকটার মৃত্যু এই কারণে হয়েছে। ইভেন আমরা অনেক সময় বলে থাকি যে একটা মানুষ মারা গিয়েছে, হঠাৎ করে আমরা মৃত অবস্থায় তাকে দেখতে পাই, মারা যাচ্ছে, ওই ঘটনাটাও আমরা বুঝতে পারি না যে লোকটা মারা যাচ্ছে। কিন্তু মাঝে মাঝে কিছু সিমটম বলা যায়। আমাদের ইন্টারন্যাশনালি কিছু সোসাইটি আছে যারা এগুলো নিয়ে কাজ করেন, লাইক ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। যেমন তারা বলেন যে কারো কোনো বিশেষ সিমটম ডেভেলপ করার 1 ঘন্টার মধ্যে যদি কোনো মানুষ মারা যায়, এটা হচ্ছে উইটনেসড অবস্থায় অথবা হঠাৎ একজন মানুষকে আমি দেখলাম যে মারা গেছে, কিন্তু 24 ঘন্টা আগে কেউ বলেছেন উনি জীবিত ছিলেন। এ ধরনের মৃত্যুকে সাধারণত মেডিকেলের ভাষায় আকস্মিক মৃত্যু হিসাবে ব্যাখ্যা করা হয়। ইভেন দেখা যায় যে মৃত্যু পরবর্তী সময়ে বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে এই আকস্মিক মৃত্যুকে
অটোপসি করা হয়, ফরেনসিক এক্সপার্ট দিয়ে অর্থাৎ পোস্টমর্টেম করা হয়, তখনও অনেক সময় এর বিশেষ কারণ খুঁজে পাওয়া যায় না, মৃত্যুর কারণ খুঁজে পাওয়া যায় না। এই মৃত্যুকেই আমরা হঠাৎ মৃত্যু বলে থাকি। অনেক ধন্যবাদ আপনাকে। ডক্টর দেবাশিস, হঠাৎ মৃত্যুর কারণগুলো কি? প্রধানত হঠাৎ মৃত্যুর প্রধান কারণ কার্ডিওভাস্কুলার বা হৃদযন্ত্রের সম্পর্কিত, হৃৎপিণ্ড সম্পর্কিত বা হৃদযন্ত্র সম্পর্কিত। এছাড়াও হৃদযন্ত্র সম্পর্কিত ছাড়াও আরও কিছু কারণ রয়েছে। আমরা প্রথমত হৃদযন্ত্র বা হৃৎপিণ্ডের বা হার্টের কারণ কি হয়? কিছু আছে সিমটম বা উপসর্গ, যেমন পেশেন্টের শ্বাসকষ্ট হতে পারে, প্রচণ্ড বুকে ব্যথা হতে পারে, তার প্যালপিটেশন বা বুক ধড়ফড় হতে পারে, এই সিমটমগুলো হয়। আর এর কারণগুলো আমরা যদি দেখি বা এটার রোগগুলো কী কী হতে পারে, সেটা হচ্ছে যে কিছু অ্যারিথমিয়া থাকে, মোর সিরিয়াস অ্যারিথমিয়া, অর্থাৎ হৃৎপিণ্ডের গতিটা লাফানো, হ্যাঁ গতিটার ইরেগুলারিটি, অনিয়মিত এবং অনিয়ন্ত্রিত, এটা যদি হয়ে থাকে। আর যেটা হার্ট অ্যাটাক বলা হয়, সাধারণ মানুষ যেটা বুঝে এমআই, তো সেটা একটা কারণ হয় যে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায় এবং আকস্মিক মৃত্যু ঘটে। কিছু করোনারি আর্টারি স্পাজম, একটা যেটা আমাদের হৃদযন্ত্রকে যেই আর্টারি বা যেই রক্তনালী হৃদযন্ত্রকে সাপ্লাই করছে অক্সিজেন এবং অন্যান্য নিউট্রিয়েন্ট, সেটাতে যদি কোনো রকম ব্লকেজ বা স্পাজম ঘটে সেক্ষেত্রেও হতে পারে। কিছু কিছু মানুষের জন্মগত কিছু ত্রুটি থাকে হৃদযন্ত্রের, সেটা যদি আনডায়াগনোসড অবস্থায় থাকে এবং সেটাতে যদি ঠিকমতো চিকিৎসা না নিয়ে থাকে, কিছু সিনড্রোম আছে, আমি উল্লেখ করতে চাই যে ব্রুগাডার সিনড্রোম নামে একটা সিনড্রোম আছে বা লং কিউটি সিনড্রোম নামে একটা সিনড্রোম আছে। এই সমস্ত রোগীরা যে কোনো সময় মারা যেতে পারে, এমনকি ডেড ইন বেড, মানে ঘুমের অবস্থায় বেডের মধ্যে থাকতে পারে। এছাড়া আমরা হৃদপিণ্ডের বাইরের কারণগুলোতে যাওয়ার আগে একটা বিষয় নিয়ে একটু আলোচনা করি। সেটা হলো, কয়েকদিন আগে বাংলাদেশের একজন বিখ্যাত দাবা খেলতে খেলতে ঢলে পড়ে গেলেন এবং তাকে যখন আপনাদেরই হাসপাতালে প্রথমে আনা হয়েছিল, দেখা গেল আনার আগেই সম্ভবত ওখানেই তিনি মৃত্যুবরণ করেন। এর পেছনে সম্ভাব্য কারণ কি থাকতে পারে? হ্যাঁ, আমরা পত্রিকায় দেখেছি যে আমাদের একজন গ্র্যান্ড মাস্টার দাবা খেলতে খেলতে মারা গেছেন। এর পিছনে সম্ভবত হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুটাই বা হৃদযন্ত্র সম্পর্কিত কারণটাই মানে মোস্ট প্রবাবল কারণ হতে পারে, হার্ট অ্যাটাক বলে। এক্ষেত্রে ওনার জন্য বয়স বিবেচনা, ম্যাসিভ হার্ট অ্যাটাক, হ্যাঁ ম্যাসিভ হার্ট অ্যাটাক যদি হয়, এক্ষেত্রে অনেক ক্ষেত্রেই রোগীগুলো সাথেই মৃত্যুবরণ করতে পারে। আবার কিছু কিছু মানুষ আছে যারা হসপিটাল পৌঁছাতে পারে না। আর এটা বলা হয়ে থাকে যে যাদের হার্ট অ্যাটাক হয় তাদের 1/3 পেশেন্টস হসপিটাল পর্যন্ত যেতে পারে না, তাদের মধ্যেই তাদের মৃত্যু ঘটে যায়। আপনি কিছু যোগ করবেন? আসলে এই ধরনের মৃত্যুকে সাডেন কার্ডিয়াক ডেথ বলা হয়। তো সাডেন কার্ডিয়াক ডেথে আসলে সিমটম ডেভেলপ নাও করতে পারে, এটাই একটা প্রেজেন্টেশন হতে পারে কার্ডিওভাস্কুলার ডেথের, যে পেশেন্ট সাডেন কার্ডিয়াক ডেথ নিয়ে প্রেজেন্ট করবে। সো আমরা যেটা আলোচনা করছিলাম যে আমাদের একজন গ্র্যান্ড মাস্টার মারা গেছেন, এখন সবসময় কার্ডিয়াক কারণগুলোকে আমরা ব্যাখ্যা করতে পারি না। এটা হতে পারে ম্যাসিভ হার্ট অ্যাটাক, ওনার বয়স বা উনি তখন একটা স্ট্রেসফুল অ্যাক্টিভিটিসের মধ্যে ছিলেন, এটা আমাদের সম্ভাব্য ব্যাখ্যা হতে পারে। কিন্তু এছাড়াও ডক্টর দেবাশিস যে জন্মগত কারণগুলোর কথা বললেন বা ওনার যদি নোন আদার্স কোনো ডিজিজ থেকে থাকে, সেসব কারণেও ওনার এ ধরনের মৃত্যু হতে পারে। জি ডক্টর দেবাশিস, যেমনটি বলছিলেন হৃৎপিণ্ডের বাইরের কিছু কারণ, সেগুলো কি হতে পারে? হৃদযন্ত্রের সম্পর্কিত ছাড়াও অন্যান্য যে কারণে সাডেন ডেথ হতে পারে, এটার মধ্যে হচ্ছে এপিলেপসি বা খিঁচুনি রোগে হতে পারে, মৃগী রোগ যেটা, হ্যাঁ অ্যাজমা, যাদের খুব সিভিয়ার অ্যাজমা, বিটেল অ্যাজমা বলে। এমনিতে দেখা যায় এইসব রোগীগুলো অ্যাজমা নিয়ে স্বাভাবিক জীবনযাপন করে, কিন্তু খুব অল্প সময়ের মধ্যে খুব সিরিয়াস উপসর্গ হয়ে খুব দ্রুততম সময়ে মারা যেতে পারেন। পালমোনারি এম্বোলিজম বা ফুসফুসে যে রক্তনালীতে ব্লকেজের কারণে কিছু হয়। স্ট্রোক, কিছু কিছু স্ট্রোক আছে, যেরকম ব্রেনে হেমোরেজ যদি হয়, রক্তক্ষরণ, তো রোগী খুব দ্রুত খারাপ হয়ে মারা যায়। কিছু কিছু অ্যালার্জিক
মানে মারাত্মক অ্যালার্জিক রিয়াকশন, যেটাকে অ্যানাফাইল্যাক্সিস বলা হয়, এটাতে কিন্তু অনেক মানুষই মারা যায়। বিশেষ করে উন্নত কান্ট্রিতে আমরা এটা দেখি যে ওদের এই অ্যানাফাইল্যাক্সিসের মৃত্যুর ঘটনা খুব বেশি। হ্যাঁ, এছাড়া আরও অনেক কারণ আছে, তো এই মোটা দাগে এই কারণগুলো প্রধানগুলো। আচ্ছা ডক্টর মধুরিমা, মেয়েদের ক্ষেত্রে আমরা একটা মৃত্যু দেখি। একটা মেয়ে দীর্ঘদিন যাবৎ তার শরীর থেকে স্ত্রী রোগের কারণে রক্তক্ষরণ হচ্ছে, সে ফ্যাকাশে হয়ে যাচ্ছে, তারপরে হঠাৎ করে একদিন ঢলে পড়ে মৃত্যুবরণ করলো। এই যে মৃত্যুটা রক্তশূন্যতা জনিত দীর্ঘদিন, এটা কেমন জাতীয় মৃত্যু? আসলে যেটা হয়, এরকম যখন দীর্ঘদিন ধরে একটা মানুষের শরীর থেকে রক্ত যেতে থাকে, তখন ধীরে ধীরে শরীর রক্তশূন্য হয়ে পড়ে। রক্তশূন্যতা যখন দেখা দেয়, তখন এটা একটা, যদি আমরা ট্রিটমেন্ট না করি, এটা একটা নির্দিষ্ট লেভেলের নিচে চলে যায়, এবং নিচে চলে গেলে তখন দেখা যায় যে অ্যানিমিক হার্ট ফেলিওর বলি আমরা এটাকে, রক্তশূন্যতাটাকে অ্যানিমিক হার্ট ফেলিওর বা আদার্স আরও কিছু সমস্যা দেখা দেয়, বা অপুষ্টিজনিত বিভিন্ন সমস্যা দেখা দেয়। সে কারণে সাডেন মৃত্যু বা হসপিটালে ভর্তি অবস্থায় অনেক সময় আমরা চিকিৎসা করার ফলেও রোগীর মৃত্যু হতে পারে। আচ্ছা, এর বাইরে আর কোনো হঠাৎ মৃত্যু বা আকস্মিক মৃত্যুর কথা বলবেন কি? আসলে আকস্মিক মৃত্যু তো সবসময় আকস্মিক মৃত্যুই হয়ে থাকে, কিন্তু যদি এমনও হয় যে একটা রোগী দীর্ঘদিন ধরে কোনো রোগে ভুগছেন, কিন্তু সেই রোগটা উনি যথার্থ ফলো আপ করছেন না, বা ফলো আপ করলেও রেগুলার যে চিকিৎসা দেওয়া আছে সেটা রেগুলারলি নিচ্ছেন না, বা অনিয়মিত নিচ্ছেন বা নিচ্ছেনই না, এবং সেই রোগটারও খুব এক্সট্রিম পর্যায়ে গিয়ে রোগীর মৃত্যু হতে পারে। যেমন একজন রোগীর ডায়াবেটিস আছে, উনি যদি ডায়াবেটিস পূর্ণ নিয়ন্ত্রণে না রাখেন, পূর্ণ ফলো আপে না রাখেন, তাহলে ডায়াবেটিস খুব কমে গিয়ে সাডেন মৃত্যু হতে পারে, যেটাকে আমরা হাইপোগ্লাইসেমিয়া বলি, অথবা খুব বেড়ে গিয়েও রোগী অজ্ঞান হয়ে বা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে মৃত্যুবরণ করতে পারেন। সেরকমভাবে যেমন দীর্ঘদিন ধরে কেউ কিডনি সমস্যায় ভুগেন, লিভার সমস্যায় ভুগছেন, উনি যদি সেটাকে যথার্থ ফলো আপ না করেন, তাহলে তো উনি বুঝতে পারবেন না যে কেন মারা যাচ্ছে। হঠাৎ মৃত্যু কেন হবে? সেটার কিছু কারণ আছে, এটাকে আসলে ডিরেক্ট হঠাৎ মৃত্যু হিসাবে বলা যায় না, বাট কিডনি রোগীদের সাইলেন্টলি বডিতে একটা জিনিস ঘটতে থাকে, সেটা হচ্ছে ম্যাক্সিমাম সময় দেখা যায় যে এসব রোগীদের শরীরে পটাশিয়াম বেড়ে যেতে থাকে। এটা রোগীর খুব বিশেষ ধরনের কোনো সিমটম প্রকাশ পায় না। আচ্ছা, তখন এটা সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট নিয়েই রোগী প্রেজেন্ট করে। এটার একটা নির্দিষ্ট মাত্রা আছে, সেই মাত্রার উপরে চলে গেলে দেখা যায় যে রোগী আননোয়িংলি, যে হঠাৎ করে হার্ট রেটটা কমে যাবে, রোগীর হার্ট বন্ধ হয়ে যাবে, ফেইন্ট হয়ে যাবে, এবং পরবর্তীতে হয়তো বা ম্যাক্সিমাম সময় আমরা এই ধরনের রোগীকে হসপিটালে মৃত অবস্থায় পাই। অথবা রোগীর ব্লাডের অম্লতা যদি চেঞ্জ হয়ে যেতে থাকে, তখনও কিন্তু এসব রোগী সাডেন মৃত্যুবরণ করতে পারে। ধন্যবাদ আপনাকে। ডক্টর দেবাশিস, আপনি আরেকটা বিষয় আমাকে বলেন তো, একজন রোগী আইসিইউতে রয়েছে দিনের পর দিন, তার হঠাৎ মৃত্যুর মতো কিছু ঘটছে না। আবার একজন মানুষ আপাত দৃষ্টিতে সুস্থ, সে হেঁটে বাইরে থেকে ঘরে ফিরে বললো আমার ভাল লাগছে না, আমাকে এক গ্লাস পানি দাও। পানি আনতে আনতে লোকটা ঢলে পড়ে গেল। এখন আইসিইউতে রয়েছে, সে সে কোনো রকমে শ্বাস প্রশ্বাস ফেলছে, আর এই মানুষটি আপাত দৃষ্টিতে দেখতে সুস্থ, সে মারা গেল। এটা ব্যাপারটা কেমন? ব্যাপারটা মেলানো খুব মুশকিল, কারণ আইসিইউতে যে রোগীটা থাকছেন সে তো ট্রিটমেন্টের মধ্যে আছেন, এবং সাডেন মৃত্যু বা আকস্মিক মৃত্যু যদি কারণগুলো তার মধ্যে না থাকে, তাহলে তো, এবং সে যদি আইসিইউ ট্রিটমেন্টগুলো যেহেতু সে নিচ্ছেন, এবং আইসিইউ যে সাপোর্ট সিস্টেমগুলো আছেন, ভেন্টিলেটর সাপোর্ট হোক বা অন্যান্য সাপোর্ট, সে যেহেতু পাচ্ছেন অক্সিজেন সাপোর্ট, তো সেই জন্য তার মৃত্যুর সম্ভাবনা কম ওই ক্ষেত্রে, যদি আকস্মিক মৃত্যুর মতো কোনো কজ তার না থাকে। আর আকস্মিক মৃত্যুর মতো কজ থাকলে সেই রোগী যদি নর্মাল অ্যাক্টিভিটিসও করে, অফিসও করেন, তো তাকে তো মৃত্যু হতেই পারে। মানে আমি বলতে চাচ্ছি স্যার, যে আকস্মিক মৃত্যুর কজ থাকলে সেই রোগী নর্মাল অ্যাক্টিভিটিস করুক, আইসিইউতে থাকুক বা নর্মাল বেডে থাকুক বা জেনারেল বেডে থাকুক, তার সেটার একটা মারা যেতে পারে। সেটার জন্য আসলে আইসিইউ বা অন্যান্য অ্যাক্টিভিটিসের মধ্যে থাকা লোকজনের মধ্যে কোনো পার্থক্য নেই। আচ্ছা, ডক্টর মধুরিমা, একজন মানুষ ঘামছে, সে বলছে ভালো লাগছে না, ঘামছে, এবং এটা বলতে বলতে সে ঢলে পড়ে গেল। তো এই ক্ষেত্রে আমরা মৃত্যুর কারণ হিসেবে কি ভাবতে চাইব?
আসলে সবসময় আমরা যেটা বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে বা বিভিন্ন সোসাইটি যেটা গবেষণা করে বের করেছে, দেখা যায় যে এই ধরনের মৃত্যু 73% কজ কিন্তু কার্ডিয়াক ডেথ, সাডেন কার্ডিয়াক ডেথ হার্টের জন্য হয়ে থাকে। সেজন্য আমরা সবসময় কার্ডিওভাস্কুলার কজটাকেই সবার আগে চিন্তা করব। এছাড়াও আমরা যে কারণগুলো কিছুক্ষণ আগে আলোচনা করলাম, যে অন্যান্য কারণগুলোর মধ্যে যেমন সাডেন কোনো খিঁচুনি হচ্ছে, সুগার কমে গেছে, মানে অন্যান্য যে নন কার্ডিয়াক ডেথগুলো আছে সেগুলোর কিন্তু কিছু সাইন সিমটম রোগীর মধ্যে আগে থেকে থাকবেই। এখন আমি যদি সেই লোকটাকে না জানি বা না চিনি, তাহলে আমরা সবসময় প্রথমেই চিন্তা করতে হবে এটা কার্ডিওভাস্কুলার ডেথেরই একটা পার্ট, যে হার্টের কারণেই রোগীটা মারা যাচ্ছে। আচ্ছা, সেক্ষেত্রে তো ধরুন একটি শরীরের কোথাও থেকে কোনো না কোনোভাবে একটা ছোট্ট গুটলির মতো কিছু ছুটে গিয়ে হার্টের কোনো একটি ধমনীতে আটকে গেল, এ কারণে কি হঠাৎ মৃত্যু, আকস্মিক মৃত্যু হতে পারে? হতে পারে। আসলে আমরা এটাকে সাধারণত পালমোনারি ইনফেকশন বা পালমোনারি এম্বোলিজম বলে থাকি, এবং উন্নত বিশ্বে দেখা গেছে যে এ কারণে মৃত্যুহারই অনেক বেশি। এবং এটা সবসময় পালমোনারি ইনফেকশন বা হার্টের ধমনীতে, লাংসের ধমনীতে যখন এই রক্ত দলা পাকিয়ে যায় এবং মারা যায়, এটা দেখা যায় যে অনেক সময় এই রোগীগুলো যখন আসে, আমি অনুষ্ঠানের শুরুতেই বলেছিলাম যে পোস্টমর্টেম বা অটোপসি করা হয়, মৃত্যুর পরে মৃত্যুর কারণটা জানা যায় যে পালমোনারি ইনফেকশনে রোগী মারা গিয়েছে। এই রোগের বেশিরভাগ রোগী হসপিটাল পর্যন্ত আসতেই পারে না। অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, সময় হলো একটা ছোট্ট বিরতি নেয়ার। থাকুন আমাদের সাথে, দ্রুতই ফিরে আসব। ডক্টর দেবাশিস সাহা, বিরতির আগে যেমনটি আমাদের এক দর্শক বোন ফোন করেছিল, তার বুকে ব্যথা এবং ব্যথাটা ওঠানামা করে, বুকটা কেঁপে উঠে, উনি কি করবেন? আচ্ছা, ধন্যবাদ স্যার। আমি এই সম্মানিত প্রশ্নকর্তাকে যদি প্রশ্নকর্ত্রীকে যদি আমি যদি দু একটি প্রশ্ন করার সুযোগ পেতাম ভালো হতো, যে এটার সঙ্গে তার জ্বর, কাশি বা অন্য কিছু আছে কিনা, বা এই ব্যথাটা অন্য কোথাও ছড়িয়ে যায় কিনা, বা ব্যথাটার ধরনটা কেমন, সেক্ষেত্রে আমাদের পেশেন্টকে বুঝতে সুবিধা হতো। তো যেহেতু আমাদের যিনি প্রশ্ন করেছেন উনি বলেছেন যে তার বুকে ব্যথা আছে এবং এটা মাঝে মাঝেই হয়, কেঁপে ওঠেন। হ্যাঁ, আমি বলবো যে আপনি ইসিজি, একটা ইসিজি, ইকো সহ কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে আপনার হার্টের কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে, এবং এক্ষেত্রে একজন মেডিসিন স্পেশালিস্টের পরামর্শ, বিশেষজ্ঞ পরামর্শ নিয়ে আপনি এটা থেকে মুক্তি পেতে পারেন। ধন্যবাদ। ডক্টর মধুরিমা সাহা, আমরা চাই দেশের এবং পৃথিবীর একটি মানুষও আকস্মিক মৃত্যুর শিকার না হোক। এটি করার জন্য, আকস্মিক মৃত্যু প্রতিরোধ করার জন্য আমাদের কি করা উচিত? ধন্যবাদ স্যার। আমরা এর মধ্যেই হঠাৎ মৃত্যুর বেশ কিছু কারণ এবং ঝুঁকি এগুলো সম্বন্ধে জেনেছি। হঠাৎ মৃত্যুর সবচেয়ে প্রধান কারণ হচ্ছে অ্যাকচুয়ালি হার্টের কারণে যে মৃত্যুটা হয়, কার্ডিওভাস্কুলার ডেথ। তাহলে আমাদের এটাকে প্রিভেন্ট করার জন্য মেইন হলো যে আমাদের লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে। যেমন আমাদের নিয়মিত ব্যায়াম করতে হবে, নিয়মিত হাঁটাচলা করতে হবে, আমাদের খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণে রাখতে হবে, আমাদের শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে, দীর্ঘ সময়ে কোনো কাজ ছাড়া থাকা যাবে না, নিয়মিত কাজের মধ্যে থাকতে হবে। এছাড়াও আমরা যারা দীর্ঘমেয়াদী বা দীর্ঘদিন আমরা কোনো রোগে ভুগে থাকছি, আমাদের সকলকে নিয়মিত চেক আপের মাধ্যমে নিয়মিত ওষুধ সেবন করতে হবে, নিয়মিত ডাক্তারের কাছে পরামর্শ নিয়ে রোগটিকে পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে হবে। আচ্ছা, যাদের কোনো অসুখ নাই তারা কোনো চেক আপে থাকবে? হ্যাঁ, এটাও খুবই দরকার। যেমন যখন আমরা মৃত্যু ঝুঁকি সম্বন্ধে বলছিলাম যে কারা এই ধরনের হঠাৎ মৃত্যু ঝুঁকিতে আছেন, সেখানে আমরা সবাই জেনেছি যে অনেকের আছেন যে ফ্যামিলিতে যে হার্টের কারণে মৃত্যু ঝুঁকি আছে। তাহলে আমরা সবাই
তাদের জন্য যেটা বলবো যে আমরা সাধারণত এই হেলথ স্ক্রিনিংয়ের জন্য বয়সটাকে একটু ভাগ করে নিই যে আফটার 40 বিফোর 40, 40 বছরের বছরের পরে পূর্বে এবং আগে। এবং আগে। তো তারা সকলে যে যদি খুব বেশি এ ধরনের ঝুঁকিপূর্ণ ইয়েগুলো থাকে, তাহলে তারা সকলে 40 বছরের আগে থেকেই নিয়মিত হেলথ চেক আপ, ইয়ারলি হেলথ চেক আপ, যেটা আমরা বাৎসরিক চেক আপ বলে থাকি, এবং 40 বছরের ঊর্ধ্বে সকল মহিলা পুরুষ সকলেই আমরা অন্তত বছরে একবার স্বাস্থ্য পরীক্ষা করব ডাক্তারের পরামর্শ অনুযায়ী। আচ্ছা, আপনি একটা শব্দ বলেন খাদ্যাভ্যাস বদলাতে হবে। যেমন ধরুন আমাদের অনেকেই আছে সকালবেলা গরম গরম অনেকগুলো ভাত, আলু ভর্তা আর একটু ঘি দিয়ে খাচ্ছেন, অর্থাৎ সে কার্বোহাইড্রেট দিয়ে স্বেচ্ছার জাতীয় খাবার দিয়ে স্বেচ্ছার জাতীয় খাবার খাচ্ছে। আসলে এরকম হওয়া উচিত নাকি স্বেচ্ছা মানে শর্করা জাতীয় খাবার সাথে আমিষ বা প্রোটিন, শাকসবজির এগুলোর ভাগটা কেমন হওয়া উচিত বলে মনে করেন? আমরা যেটা বলি যে আমরা আসলে একটা ব্যালেন্স ডায়েট খাবো। আচ্ছা, আমরা যেটা আসলে সবসময় রোগীদের বলে থাকি, যেমন আমরা হচ্ছে শাকসবজি, ফলমূল, এগুলো আমাদের প্রতি বেলার প্রতিদিনের আহারের অংশ হবে, আচ্ছা। খাবারের অংশ হবে। আমরা শাকসবজি বা যদি আমরা ফলমূল দেখি সেটা খাবো আমরা, যেমন আমরা যদি 1 প্লেট খাবার চিন্তা করি তাহলে প্লেটের অর্ধেকের বেশি যেন আমাদের শাকসবজি ফলমূল থাকে। আচ্ছা। এটার 1/3 অংশ লাইক 60%, 3 ভাগের 1 ভাগ থাকবে কার্বোহাইড্রেট, এবং 20% মতো থাকবে আমাদের প্রোটিন খাবার, এবং 10% থাকবে ফ্যাট। এবং আমরা যেটা অ্যাভয়েড করব সেটা হচ্ছে জাঙ্ক ফুড, যেগুলো আমরা এখন খেতে বেশি অভ্যস্ত। প্রচুর চর্বি জাতীয় খাবার, ভাজা তেলে ভাজা খাবার, ডিপ ফ্রাইড খাবার যেগুলোকে বলা হয়, বা যেমন বার্গার আর বা এই ধরনের যে জাঙ্ক ফুডগুলো আছে এগুলো আমরা অ্যাভয়েড করব। তাহলেই আমরা একটি সুস্থ জীবনযাপন করতে পারবো। ডক্টর দেবাশিস, আপনি কি যোগ করবেন? আমরা ঝুঁকি আকস্মিক বা হঠাৎ মৃত্যুর ঝুঁকিমুক্ত জীবন চাই, কি করতে হবে? ডক্টর মধুরিমা যেমনটি বলছিলেন সেগুলোর সঙ্গে আমি অ্যাড করব যে যদি কারোর কোনো বদ অভ্যাস থাকে, যেমন ধূমপান, মদ্যপান বা নেশা জাতীয়, এগুলোর সঙ্গে সেগুলো বর্জন করতে হবে। সাথে পারিবারিক এবং সামাজিক মানে আত্মিক শান্তির ব্যাপারটাকে সুখী কীভাবে থাকা যায় সেভাবেও চেষ্টা করতে হবে। আচ্ছা, সেক্ষেত্রে আপনি আমাদেরকে বলুন যে ধূমপান ছাড়লো, কিন্তু যদি তার সারাক্ষণ দুশ্চিন্তা করার, উদ্বিগ্ন থাকার অভ্যাস থাকে তাহলে কেমন হবে? সেটাই বললাম যে পরিবারের মধ্যে এবং সামাজিকভাবে সুন্দরভাবে সুখীভাবে বেঁচে থাকার একটা আনন্দময় পরিবেশ তাকে বজায় রাখতে হবে। এই পরিবেশ বজায় রাখার মাধ্যমেই তার কিন্তু যে অ্যাংজাইটি, যেটা স্যার আপনি বলছেন, সেটা কিন্তু দূরীভূত হবে এবং নিজেকেই এটাকে সেলফ মোটিভেটেড হয়ে। আপনিও কি একমত হবেন যে পরিবারের মধ্যে শান্তি বজায় রাখতে হবে? পরিবারের মধ্যে শান্তি বজায় রাখা বা পরিবারই আসলে সকল সুখের উৎস। কিন্তু আমরা তো দেখি মানে পরিবারের ভেতরে বেশিরভাগ স্বামী স্ত্রীর রণরঙ্গিনীর মূর্তির সামনে পড়তে হয়। আমি জিজ্ঞেস করছি না যে আপনারা করেন কিনা, নিশ্চয়ই আপনারা করেন না, কিন্তু সেটা তো থামাতে হবে, কি বলেন? সেটা অবশ্যই থামাতে হবে। এবং বেশিরভাগ সময় দেখা যায় যে ফ্যামিলিয়াল ডিসহারমোনি বা পরিবারের মধ্যে যে অশান্তি থাকে সেটা থেকেই বিভিন্ন ধরনের ক্রনিক ডিজিজের উৎপত্তি হয়। আচ্ছা, অনেক সময় এটা দেখা যায় সদস্যদের আকস্মিক মৃত্যু ঝুঁকিও থাকে। তাই আকস্মিক মৃত্যুর ঝুঁকি, সেটা কি হার্টের সাথে যুক্ত নাকি? অনেক সময় স্ট্রোকের যারা যেসব পরিবারের ফ্যামিলিয়াল ডিসহারমোনি থাকে তাদের কিন্তু স্যার স্মোকিং, মদ্যপান বা নেশা জাতীয় দ্রব্য গ্রহণের প্রবণতা বেড়ে যায় এবং এতে করে যে কার্ডিয়াক মৃত্যু এবং নন কার্ডিয়াক মৃত্যু এবং ব্রেন স্ট্রোক করার প্রবণতাও কিন্তু তাদের বেশি থাকে সাবস্টেন্স ইউজের কারণে। তাই, কিন্তু যারা এটি না করে খাবার দাবার বেশি পছন্দ করে তাদের ক্ষেত্রেও কি আকস্মিক মৃত্যুর কোনো ঝুঁকি থাকে? স্যার অবশ্যই স্যার, খাবার দাবার বা চলাফেরা আমরা যে ক্ষেত্রেই বলি না কেন সেটা সবসময় আমাদের একটা নিয়ন্ত্রিত উপায়ে করতে হবে।
আমরা যদি প্রতিদিন বিরিয়ানি খেতে যাই, প্রতিদিন মোগলাই খাবার খাচ্ছি, প্রতিদিন ডিপ ফ্রাইড খাবার খাচ্ছি, তাহলে সেটা আমাদের জন্য ক্ষতিকর হয়ে উঠবে। কিন্তু সবসময় যদি আমরা একটা ব্যালেন্সড ডায়েট খেতে থাকি, অথবা এমন যদি হয় যে আমরা হয়তো সপ্তাহে একদিন বা একটা রিক্রিয়েশনাল পারপাসে আমরা কিছু খাবার খেলাম এবং সেটা যদি খুব অতিরিক্ত না হয়ে যায়, তাহলে কিন্তু সেই খাবার আমাদের জন্য ক্ষতিকর হবে না। আচ্ছা, এই আমের দিন চমৎকার সব আম, কেউ কেউ দেখছি খাওয়ার ক্ষেত্রে ভাত রুটি বাদ দিয়ে সে দিনে 10, 12, 15টা আম খায়, সেটা কেমন হবে? না, এখন হচ্ছে যে আমি এটা দেবাশিস আপনার কথা বলছি না। আসলে আম খাওয়াটা ভালো, আম অনেকেরই খুব পছন্দের খাবার। বাঙালি হিসাবে আমরা বলবো যে আম কাঁঠাল আমরা সবাই খুব খেতে পছন্দ করি, কিন্তু কিছু কিছু ডিজিজ আছে যেসব কন্ডিশনে এগুলো খাওয়া যাবে না বলা যায় না, আসলে নিয়ন্ত্রিত উপায়ে খেতে হয়। খুব বেশি যদি কেউ এক্সেস না খায় তাহলে সেটা খুব ক্ষতি হবে না, কিন্তু অ্যাকচুয়ালি এটার কোনো নির্দিষ্ট পরিমাণ বা নির্দিষ্ট পরিমাণে এতটুকু খেলে এই অসুখটা হবে না এটা বলা যায় না। আসলে যতটুকু খেলে একজন মানুষ সুস্থ থাকা যায় ততটুকু খেলেই অসুস্থ হবে না আসলে। ধন্যবাদ ডক্টর দেবাশিস। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে, আপনি 1 মিনিট সময় পাবেন আমার দর্শকদের জন্য, কি বলবেন? আমি বলতে চাই যে আমরা যদি সবাই সুস্থ জীবনযাপন করি, সুস্থ জীবনযাপন বলতে নিয়মিত এক্সারসাইজ করি বা শারীরিক পরিশ্রম করি, সুষম পুষ্টিকর খাবার খাই এবং অ্যাংজাইটি বা সুখী পারিবারিক জীবন যাপন করি, এবং যদি আমাদের কোনো রোগ থেকে থাকে সেটা যদি আমরা নিয়মিত ডক্টরের পরামর্শে পূর্ণমাত্রায় নিয়ন্ত্রণে রাখি, তাহলে আমাদের মৃত্যু ঝুঁকিটা অনেকই কমে যাবে। ধন্যবাদ আপনাকে ডক্টর মধুরিমা, আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা জানি আমরা মৃত্যুবরণ করব, কিন্তু মৃত্যুটা যদি অকালে ঘটে যায় বা অকাল মৃত্যু হয়, হঠাৎ মৃত্যু হয়, সেটা কিন্তু যিনি মারা গেলেন তার জন্য জীবনের অনেক কাজ যেমন অসমাপ্ত থাকলো, তেমনি তার পরিবারের জন্য এটি বিশাল বড় ধরনের শোকের ঘটনা। আমরা চাইব প্রত্যেকটি মানুষ তার পূর্ণ জীবনটা সে যাপন করুক। এই জন্য কিন্তু একদিকে যেমন সুষম খাবার খেতে হবে, অন্যদিকে আমাদের শরীরকে নিয়মিত সক্রিয় রাখতে হবে। কোনো ধরনের খারাপ নেশার কোনো কিছু আমরা গ্রহণ করব না, হোক সেটা ধূমপান, মদ্যপান অথবা অন্য কোনো ধরনের নেশা। একই সাথে আমরা প্রতিদিন আমাদের জীবনে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ভালো ঘটনা ঘটে, আনন্দের ঘটনা ঘটে, আবার দুঃখেরও ঘটনা ঘটে। আমরা সেই আনন্দ এবং ভালো ঘটনাগুলোকে আমরা কাছে টেনে নেব এবং দুঃখ বা বেদনার ঘটনাগুলোকে আমরা এড়িয়ে যাব। এবং জীবনে যদি আনন্দ তৈরি করা যায়, পরিবারকে যদি আনন্দময় একটি বলয়ের মধ্যে আনা যায়, তাহলে এবং একই সাথে যদি প্রয়োজনীয় সময় আমরা নিয়মিত মেডিকেল চেক আপ করি, তাহলে কিন্তু হঠাৎ বা আকস্মিক মৃত্যু বা সাডেন ডেথ এড়িয়ে আমরা একটি পূর্ণাঙ্গ জীবনযাপন করতে পারব। সবার জন্য নিরন্তর শুভকামনা রইল। ভালো থাকুন।